আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডেটা এন্ট্রির 18 নম্বর ক্লাস নাম্বার ফরম্যাটিং এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা হবে। আজকের ক্লাস টপিক ডেটা এন্ট্রির এমএস এক্সেলের নাম্বার ফরম্যাটিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে হয়তোবা 2-3 মিনিট দেরি করে লিংকটা গ্রুপে দিয়েছি, এখনো সবাই জয়েন করছে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আজকে কাজ শুরু করব। ততক্ষণে যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে আমি সবগুলো ভিডিওর লিংক একটা প্লে লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপে, ওখান থেকে আপনারা সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন। দেখি স্ক্রিনটা আগে শেয়ার করে নিই। আচ্ছা, আজকে কি এমন কেউ আছেন যারা নতুন জয়েন করেছেন, আগের দিন ক্লাসগুলি করেন নাই, কোনো ক্লাস করেন নাই, আজকেই নতুন? হ্যাঁ ভাইয়া, আমি আছি। ঠিক আছে, আপনার প্রিভিয়াস যে ক্লাসগুলি এইগুলো একটু কষ্ট করে গ্রুপে খোঁজ নেবেন। তাছাড়া গ্রুপে যদি না পান সেক্ষেত্রে আমি আপনাদেরকে, যারা পাননি রেকর্ডগুলো, আমি প্রোভাইড করবো আপনাদেরকে। এখন দেখছি দুজন হ্যান্ড রেজ করেছেন। জি, এক একজন করে বলুন। মুসলেমা, মুসলেমা আপনি বলুন। মুসলেমা খাতুন। আমি কি বলবো, আজকে আমি প্রথম ক্লাসে কি আমার দরকার আমি সেটাই বুঝতে পারতেছি না। ক্লাস শুরু হলে আমার সমস্যা, মানে যেহেতু কিছুই জানি না। ঠিক আছে, আপনি মিউট করেন, আমি আপনার কথার উত্তর দিচ্ছি। জি, আচ্ছা। এর প্রশ্ন হচ্ছে যে ক্লাস শুরু হলে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে বের হবে, আপনি তখন বলবেন। ঠিক আছে, আপনি যেহেতু আজকে প্রথম ক্লাসে জয়েন করেছেন, আপনার এর আগে আমরা কিছু ক্লাস নিয়েছি, এই ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। একটা রেকর্ড ফাইল আপনাদেরকে দিয়ে দিব আমরা। আর যারা গ্রুপে নতুন জয়েন করেছেন এবং সেই রেকর্ডগুলো খুঁজে পাচ্ছেন না, আমাকে নক দিলে আমি আপনাদেরকে পার্সোনালি ইনবক্সে আপনাদেরকে আমি প্রোভাইড করব। এইভাবে আমরা সবগুলো ক্লাস করে নিব। আর ক্লাসগুলি এখানে আপনারা এভাবে করে নিতে পারবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। একটু বেশি সময় দিয়ে পূর্বের ক্লাসগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। ইউটিউবে আমাদের সবগুলো ক্লাস আপলোড করা আছে, প্লে লিস্ট আকারে আমরা দিয়ে দিয়েছি ওখানে। জি, মেহেদি হাসান বলুন। আচ্ছা ভাইয়া, এই গ্রুপে একটা প্লেলিস্ট দেখতে পারলাম যে ইউটিউবের, এইটা কি হচ্ছে বিগত যত ক্লাস হয়েছে সব ক্লাসের লিংক বা হচ্ছে ভিডিওগুলো আপলোড করা আছে? হ্যাঁ হ্যাঁ, আপলোড করা আছে ওখানে। আচ্ছা, টোটাল 15 ভিডিওস আছে।
হ্যাঁ, হ্যাঁ, ২ টা ক্লাস ওখানে দেওয়া হয় নাই। ২ টা ক্লাস রেকর্ড করতে সমস্যা হয়েছিল দেখে ২ টা বাদে বাকি সবগুলোই আছে। তাইলে ভাইয়া আজকের ক্লাসটা যদি আমি হচ্ছে পুরাটা দেখি এবং বিগত যে 15 ক্লাসগুলা আছে সেটা দেখি, তাইলে তো মানে মোটামুটি মানে কভার করে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সব ঠিক আছে, কভার হয়ে যাবে তাতে। থ্যাংক ইউ। ঠিক আছে, মোটামুটি আমাদের অনেকেই জয়েন করে ফেলেছেন। আমরা চলুন শুরু করা যাক আজকের ক্লাসটা। আচ্ছা, এখন থেকে যারা জয়েন করবেন এদেরকে আসলে আমি আবার তো রিপিট করতে পারবো না, এরা অনেক কিছু মিস করে যাবেন ক্লাসের মধ্যে আজকে। তো আজকের টপিকটা ছিল আমাদের নাম্বার ফরম্যাটিং নিয়ে। চলুন আমরা নাম্বার ফরম্যাটিং নিয়ে কিছু আলোচনা করব। আচ্ছা, আম, এখনো অনেকে জয়েন করছেন, নো প্রবলেম। যে গতকালকের ক্লাসে তো কোনো সমস্যা নাই, আজকে যারা নতুন এসেছেন আপনাদের বাদে যারা আগের ক্লাসগুলো করেছিলেন তাদের আশা করি যে কোনো সমস্যা নেই ওখানে। দেখুন, আমরা আজকে নাম্বার ফরম্যাটিং এ প্রথম যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট ডিসপ্লে। অর্থাৎ একটা নাম্বার যখন আমরা ক্রিয়েট করব, আমরা একটা নতুন ফাইলে যাই, তাহলে ব্যাপারগুলো খুবই ইজি হবে। দেখুন, আমরা যদি একটা নাম্বার আমরা এখানে দিয়েছি, মনে করুন আমরা নাম্বারটা এখানে না থাকলো, এখানে নাম্বারটা হচ্ছে 194,593.12, এইটুকু আছে এখানে লেখা। কিন্তু আমি কি ওইটুকু লিখেছিলাম? আমি এখানে লিখেছিলাম, আমি লিখেছি এখানে, মনে করুন আমরা এই আর একটা ঘরে আমরা এই নাম্বারটা লিখি। এই নাম্বারটা আমরা লিখলাম 194,593.12 ধরুন আমরা 850 এই পর্যন্ত লিখলাম। কিন্তু এখানে দেখুন আমার কিন্তু কোন পয়েন্টের পরে যা লিখেছি কিছুই কিন্তু এখানে আসে নাই, দশমিক পর্যন্ত আসছে। আর এখানে এসেছে দশমিকের পরে 2টা ডিজিট। আচ্ছা, এর কারণটা কি? আমাদের দশমিকের পরের জিনিসগুলো কোথায় গেল? আপনারা কিন্তু নিজেরাও এক্সেলে যখন কোনো ডিজিট লিখতে যাবেন এইরকম ঘটনাই ঘটবে। বাই ডিফল্ট এটাতে জেনারেলি দশমিকের পরে আপনার যা আছে কিছু লেখা আসবে না। সো এইটাকে আমরা যদি ফিক্স করতে চাই, আমাদের মনে করুন যে যদি দশমিকের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব? যে সেলে যে সেলের মধ্যে আমরা সংখ্যাটা লিখব ওই সেলটা প্রথমে সিলেক্ট করব। মনে করুন আমরা এখানে যা আছে আমরা কেটে দিলাম, ঠিক আছে? আমরা এই সেলে পুরা এখানে যা যা আছে সব কিছু আমরা কেটে দিলাম। এখন এই ঘরটাতে আমার একটা কিছু দরকার, এই যেমন এইটা দিয়ে আমরা দেখাই। এখানে আমার দরকার হচ্ছে এই যে 1 2 3 4 5 6টা ডিজিট লিখেছি, তারপরে দশমিক হয়ে আরো সংখ্যা আসবে, আমরা যে টোটালটা লিখেছিলাম টোটালটা আসবে। সো সেজন্য আমরা কি করব? আমরা দেখুন এইখানে আমরা গতকালকে অ্যালাইনমেন্ট গ্রুপটা পড়েছিলাম। তো অ্যালাইনমেন্ট গ্রুপের পরে একটা নাম্বার নামে একটা গ্রুপ আছে, আমরা এখানে দেখতে পাবো খেয়াল করলে। উপরে একটা বক্সের মধ্যে লেখা আছে জেনারেল। এই জেনারেল লেখা আছে এইখানে সাধারণত। এই লেখাটা জেনারেল ক্যাটাগরির মধ্যে আছে বিধায়, জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকার কারণে এটাকে দশমিকের পরের সংখ্যাগুলো দেখাচ্ছে না। দশমিকের পরের সংখ্যাগুলো দেখাতে হলে আমাদের এটাকে নাম্বার ফরম্যাট করতে হবে। সো এখানে আমরা নাম্বার ফরম্যাট করার জন্য কি করব? এই জেনারেলের ডান পাশে এখানে একটা ড্রপ ডাউন একটা বাটন দেওয়া আছে। এই ড্রপ ডাউন বাটনে আমরা মাউসের কার্সর রেখে লেফট বাটনে একটা ক্লিক করব। লেফট বাটনে একটা ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে আছে জেনারেল, তারপরে দেয়া আছে নাম্বার। এই নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে এক্সেল ধরে নিবে যে আমরা এই সেলের মধ্যে যা লিখছি সেটা কোনো একটা নাম্বার। আর যখন জেনারেল থাকবে তখন ওইটাকে এক্সেল ধরে নিবে যে এটা একটা সাধারণ যে কোনো কিছুই হতে পারে, এটা কি নাম্বার নাকি টেক্সট
নাকি ডলার, নাকি এখানে কোনো হিসাব নিকাশ করা হচ্ছে, এটা এখানে তেমন কোনো কিছু সিলেক্টেড না, নির্ধারিত না, এরকম একটা ধরে নেওয়া হবে। তারপরে যেটা আছে কারেন্সি। আচ্ছা, এটাতে আমরা পরে আসি, আমরা প্রথমে এই নাম্বারটা নিয়ে জানি। নাম্বারটাতে দেখুন নিচে আমরা এইখানে যে ডিজিটটা লিখেছি, এইখানে যেটা লিখেছি, এই যে 194593, এখানে আসার পরে আমরা দেখুন নাম্বারের নিচে ঠিক ওইরকম একটা নাম্বার দেখতে পাচ্ছি, 194593.13, অর্থাৎ এখানে দশমিকের পরে আমরা যে ডিজিট গুলো দিয়েছিলাম তার দুইটা ডিজিট এখানে শো করছে। ঠিক আছে, আমরা এটাকে যখন ক্লিক করব দেখুন তারপরে দুইটা ডিজিট এখানে শো করছে। তো আমাদের এখানে এখানে কোশ্চেনে কি লেখা আছে, ফরম্যাট দিস সেল টু ইউজ নাম্বার ফরম্যাটিং কনভেনশনস। দেখুন আমরা এইটাতে কি করলাম, আমরা একটা নাম্বার ফরম্যাট দিলাম। নাম্বার ফরম্যাট আমরা যখন দিব সাধারণত তখন সেখানে দুই দশমিকের পরে দুইটা অঙ্ক দেওয়া থাকে। দশমিকের পরে আমরা দুইটা অঙ্ক এখানে সাধারণভাবে নিতে পারবো, কোনো রকম কাস্টমাইজ যদি না করি। তো আমরা কিভাবে দশমিকের পরে দুইটা ডিজিট নিয়ে আসব, প্রথমে আমরা সেল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে নাম্বারে ক্লিক করব, নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে এই যে এখানে সাধারণত জেনারেলটা দেওয়া থাকবে, এই যে জেনারেলটা দেওয়া থাকবে, তো জেনারেলটা আমরা দিতে পারবো এখান থেকে। এরপরে যেটা করব এখান থেকে নাম্বার ফরম্যাটিং এ ক্লিক করে দেব, তাহলে কি হবে, এখানে নাম্বার ফরম্যাটটা চলে আসবে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা সেলের মধ্যে কোনো জেনারেল ডিজিট থাকলে সেটাকে আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে এভাবে আমরা দেখাতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের প্রথম যে টপিকটা, ডেসিমাল পয়েন্ট ডিসপ্লে। এখানে আরো কিছু আলোচনা আছে। দেখুন ডেসিমাল পয়েন্ট ডিসপ্লের মধ্যে শুধু এইটুকু আছে এমনটি নয়, এরপরে দেখুন দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফরম্যাট দিস নাম্বার টু ডিসপ্লে অন ডেসিমাল প্লেস। দেখুন আমরা এই যে ডিজিটটা আছে এই ডিজিটটাকে আমরা কি করব, একটা ডেসিমাল প্লেসে নিয়ে যাব। ডেসিমাল অপশনটা কোন জায়গায় আছে, দেখুন এই যে নাম্বারটা আমরা পেয়েছি, নাম্বারের নিচে দেখুন এইখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাতে প্রথমে আছে একটা অ্যারো চিহ্ন, তারপরে একটা জিরো, তারপর নিচের লাইনে দুইটা জিরো। একটা অ্যারো চিহ্ন ডান দিকে ঘোরানো, উপরের দিকে বাম দিকে ঘোরানো, আর পরেরটাতে অ্যারো চিহ্ন নিচের সারিতে এবং ডান দিকে ঘোরানো। তো আমরা যদি প্রথম অ্যারো চিহ্নটাতে মাউসের কার্সরটা রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে ইনক্রিজ ডেসিমাল, অর্থাৎ এইখানে যদি আমরা একবার ক্লিক করি দেখুন এখানে একটা ডিজিট বেড়েছে, দশমিকের পরে এক একটা ডিজিট বাড়তে থাকবে। এখানে আমরা যতবার মাউসের লেফট বাটনে ক্লিক করব ততবার এখান থেকে একটা ডিজিট বাড়তে থাকবে। আমরা দিয়েছিলাম 12855, এই পর্যন্ত হয়তোবা দিয়েছিলাম, জিরোটা হয়তোবা দিই নাই। কিন্তু এখানে আমাদের যেহেতু আরো বেশি সংখ্যা দরকার, সেজন্য আমি এখানে যতবার দিব ততবার এটা জিরো দিয়ে এটা ফিল আপ হবে। তো জিরো দিয়ে ফিল আপ হতে হতে আমরা এটা যতবার দিব ততগুলো জিরো সামনে চলে আসবে। এভাবে আমরা কি করতে পারি, দশমিকের পরে কোনো একটা এক্সেল শিটের মধ্যে, এক্সেলের একটা সেলের মধ্যে সংখ্যার ডান পাশে দশমিক চিহ্ন দরকার পড়লে এভাবে আমরা সেগুলো নিতে পারি। এভাবে তো আমরা বাড়ালাম, তো বাড়ানোর পরে এবারে দেখুন এবারে এই পাশের যে অক্ষরটা আছে, পাশের যে অপশনটা আছে, এখানে আছে ডিক্রিজ ডেসিমাল। এই ডিক্রিজ ডেসিমেলে আমরা যখন ক্লিক করব তখন একটা একটা করে কমতে থাকবে। দেখুন আমাদের সংখ্যাগুলো কিন্তু দশমিকের পর থেকে একটা একটা করে কমছে। একবার আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলে একটা একটা করে কমতে থাকবে, কমতে কমতে ও যখন দশমিকের পরে সবগুলো অঙ্ক যখন শেষ হয়ে যাবে তারপরে আর কিন্তু সে কমবে না, কারণ দশমিকের পরের অঙ্কগুলো সব শেষ। তারপরে আমরা যদি আবার এটাতে ক্লিক করি ওটা কমবে না, কারণ এই কন্ডিশন তখন আর প্রযোজ্য নয়।
এই কিভাবে আমরা এখানে ক্লিক করলে কি হবে, আমরা যা যা এখানে লিখেছিলাম সবগুলো দশমিক সহ চলে আসবে। তো এইভাবে আমরা একটা সংখ্যায় যদি দশমিকের পরে কিছু দরকার পড়ে দিতে পারি। এর পরের টপিকটি কি আছে আমাদের দেখুন। তো এরপরে আছে যে ডিসপ্লে 1 ডেসিমাল প্লেস, 2 ডেসিমাল প্লেস। তো একটা, দুইটা, তিনটা, চারটা যে কয়টা দরকার আমরা এইভাবে কিন্তু দিতে পারবো। তো এভাবে করে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারি। এবারে দেখুন আছে ফরম্যাট দিস নাম্বার টু ডিসপ্লে 2 ডেসিমাল প্লেস। তো আমরা ডেসিমাল প্লেস কয়টা সেট করব এখানে, দুইটা। কিছুক্ষণ পরে আমি এই শীটটা আপনাদেরকে দিব, দেওয়ার পরে আপনারা এভাবে একটু লিখে নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যার যেখানে সমস্যা হবে সমস্যাগুলো আজকে আমরা সলভ করব। অথবা আপনারা চাইলে আমার কাজ করার মধ্যে এইগুলো এক্সেল শিট ওপেন করে আপনারা শুরু করে দেবেন কাজগুলো। তো আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত, অর্থাৎ ইউরো সাইন পর্যন্ত শেষ করে তারপরে আমরা এই কাজগুলো আজকে করব, সরাসরি কাজ করা দেখবো আজকে আপনাদের। আচ্ছা, এরপরে দেখুন একটা ব্যাপার এখানে আছে, সেটা হলো ফরম্যাট দিস নাম্বার টু ডিসপ্লে কমা। তো আমরা এখানে কমা কিভাবে ব্যবহার করব সেইটা একটু দেখি। একটা একটা সংখ্যার মধ্যে তো কমা থাকতে পারে, কমাগুলো আমরা কিভাবে ইউজ করব। মনে করুন আমরা এই ডিজিটটার মধ্যে কমা ইউজ করে দেখাই সরাসরি। খুব সহজে কিভাবে ইউজ করতে পারি, প্রথমে আমরা ওই সেলটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন নম্বরের মধ্যে এখানে এই দেখুন এইখানে আমরা এদিক থেকে ডান দিক থেকে বামে আসলে দেখুন মাঝামাঝি, অর্থাৎ এই ডেসিমাল ডিক্রিজ ইনক্রিজ যে করলাম, ইনক্রিজ ডেসিমালের পরের ডিজিটটা এখানে একটা কমা আছে, কমা স্টাইল। তো এই কমা স্টাইলে আমরা যদি দেই তাহলে ইন্টারন্যাশনাল যে কমার স্টাইলটা আছে সেই স্টাইলটা ফলো করবে, বাংলাদেশি কমা স্টাইলটা কিন্তু ফলো করবে না। দেখুন এটাতে আমরা যদি ক্লিক করি, দেখুন এইখানে কি হয়ে গেছে, দুইটা দশমিকের পরে দুইটা ডিজিট রেখে বাকিগুলো কি হয়েছে আমাদের এখানে কমায় রূপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক পদ্ধতিতে এইভাবেই সাধারণত কমা দেওয়া হয়। দেখুন আমরা যদি এখানে আরো কিছু সংখ্যা বৃদ্ধি করি, মনে করুন আমাদের এখানে আরো কিছু ডিজিট আছে, সেটা যদি আমরা দিয়ে এন্টার ক্লিক করি, দেখুন আমাদের এখানে আরো কমা তৈরি হয়েছে। তো এইভাবে আমরা কমাগুলো দিতে পারি। তো কমাটা আমরা কিভাবে রিমুভ করব, কমা রিমুভ করার জন্য আমাদের দেখুন আমরা যখন এটাতে কমা দিলাম তারপরে কিন্তু আমরা সাধারণত বুঝে থাকি যে এইটা ক্লিক করলে হয়তো বা কমা চলে যাবে, কিন্তু আসলে এই কমার উপরে আবার ক্লিক করলে এই কমা আর যাবে না। সেক্ষেত্রে কি করব, দেখুন আমরা আগে যখন নাম্বার টাইপ করেছিলাম এখানে, জেনারেলকে যখন নাম্বার বানিয়েছিলাম তখন এই বক্সটাতে নাম্বার লেখা উঠছিল, কিন্তু নাম্বার থেকে যখন কমা দিলাম তখন এইটাতে অ্যাকাউন্টিং লেখা উঠেছে। সো আমরা এখন কি করব, এই অ্যাকাউন্টিংটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আবার নাম্বার বানিয়ে দেব। নাম্বার যদি আমরা বানিয়ে দেই তাহলে কি হবে, কমাগুলো উঠে যাবে। অ্যাকাউন্টিং যদি আবার আমরা ব্যবহার করি, এই যে অ্যাকাউন্টিং আছে সেটা ব্যবহার করলে তখন কি হবে, তখন এখানে কমা চিহ্নগুলো আসবে, অথবা এখান থেকে কমা দিয়ে দিলে আবার কমা চিহ্নগুলো চলে আসবে, কিন্তু বাই ডিফল্ট সেখানে স্টাইলটা অ্যাকাউন্টিং স্টাইল হয়ে যাবে, তখন আর জেনারেল স্টাইল বা নাম্বার স্টাইলটা থাকবে না। এইভাবে আমরা একটা ডিজিটের মধ্যে এক্সেলের মাধ্যমে কমা বসাতে পারি একদম নিয়ম অনুযায়ী। আমরা হাতে কলমে আমরা ম্যানুয়ালি কমা বসাতে হবে না, এটা চলে আসবে। আমরা শিখলাম কিভাবে কমা বসাতে হয় এবং কমা কিভাবে রিমুভ করতে হয়। এই যে এইটা অ্যাপ্লাইং এন্ড রিমুভিং কমা স্টাইল, অ্যাপ্লাইং এন্ড রিমুভিং কমা স্টাইল, এইটা আমাদের শেষ হয়ে গেল। এরা এখনো জয়েন করছে, অনেকে এখনো জয়েন করতে চাচ্ছে। যাই হোক,
10টা প্রায় বেজে গেছে, আমরা এখন আর যারা জয়েন করবেন তাদেরকে আর আমরা নিব না। চলুন এইবারে আমরা দেখব হচ্ছে কারেন্সি সিম্বল। এইটার মধ্যে আমরা কিভাবে একটা কারেন্সি সিম্বল দিব, অর্থাৎ এটা টাকা নাকি এটা কোনো ডলার নাকি এটা পাউন্ড, সবকিছু আমরা এখান থেকে দিতে পারবো। সেটা কিভাবে দেব, মনে করুন আমাদের এই যে একটা নতুন একটা সেল নেই, এখানে ধরুন 5 লেখা আছে। এই 5 আমাদের এটা কি কি হবে, এটা যদি ডলার হয়, এই দেখুন এখানে আমরা যখন এইটাতে সিলেক্ট করতে আসবো, দেখুন এখানে নাম্বারের ডিজিটের প্রথমেই একটা ডলার সাইন আছে। এখানে যখন আমরা মাউসের কার্সরটাকে এখানে রাখবো, তখন দেখুন এখানে লেখা আসছে, তখন এখানে লেখা এসেছে যে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। তো অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটের নিচে দেখুন লেখা আছে ফরম্যাট অ্যাজ ডলার, ইউরো অর আদার কারেন্সি। তো এইটা যখন লেখা আসবে, এখানে রাইটে দেখুন, রাইট সাইডে এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে। এই ড্রপ ডাউন বক্সে আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমে আসছে দেখুন, প্রথমে এসেছে ইংলিশ ইউএস স্টেট, ইউনাইটেড স্টেট, অর্থাৎ এইটা হলো ডলার সাইন। আমরা যদি এটাতে ক্লিক করি এটা ডলার হয়ে যাবে, এই যে 5.00 ডলার। তো এইটাকে আমরা যদি আবার কি করতে চাই, মনে করুন যে না আমাদের এটা ইউকে অর্থাৎ ব্রিটিশদের যে ডলার সেইটা আসবে, সেটা হলো এরকম। ব্রিটিশদের যে ব্রিটেনের যে কারেন্সি সিম্বল সেটা চলে, আমরা যাচ্ছি যে ওটাও না, আমাদের ইউরো দরকার। সো ইউরো দরকার পড়লে আমরা কি করব, এই যে দেখুন এখানে ইউরো সাইন আছে, এই সাইনটাকে বলা হয় ইউরো সাইন। এটাতে ক্লিক করলে আমরা এটাকে ইউরোতে রূপান্তর করতে পারছি। সেম ভাবে আমরা এখান থেকে দেখুন আমাদের চাইনিজ যে টাকা আছে সেইটা যদি দরকার পড়ে, এই হলো চাইনিজ টাকার যে সিম্বলটা, সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তারপরে দেখুন আছে এই যে সুইজারল্যান্ডের টাকা, সুইজারল্যান্ডের টাকার যে চিহ্নটা সেটা পিছন দিকে দেখা যায়, CHF এরকম এটা আসে, এটার চিহ্নটা। আচ্ছা, এটাও আমরা যখন দিব তখন কিন্তু এটা অ্যাকাউন্টিং হয়ে যাবে, হ্যাঁ, এটাও কিন্তু একটা অ্যাকাউন্টিং ফরম্যাট। সো এখানে দেখুন আমরা এখানে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট নামে একটা অপশন আছে। এই জায়গাতে গিয়ে আমরা এখানে আরো চেঞ্জ আনতে পারি, সিম্বলটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে যে কোনো একটা সিম্বল আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আবার কাস্টম একটা অপশন আছে। এই কাস্টমে গেলে আমরা এখান থেকে চেঞ্জ করে অনেক কিছু চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো এই বিষয়গুলো কিভাবে চেঞ্জ হবে সেইগুলো আমরা আজকে দেখবো না, এটা পরের ক্লাসে দেখবো আমরা। ঠিক আছে, কারণ আজকের ক্লাসে এতদূর পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। দেখুন তাহলে এইটাকে আমরা আবার পূর্বের জায়গায় কিভাবে ফিরিয়ে আনবো, তো সেখানে আমরা যেটা করব, এইখানে রাইট বাটন, রাইটে যে আমাদের ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করে আমরা নাম্বার দিয়ে দেব। নাম্বার দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। আমরা যদি এখান থেকে জেনারেল দিয়ে দেই, তাহলে একদম শুরুতে আমরা যেভাবে দিয়েছিলাম সেভাবে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা পার্সেন্টেজটা কিভাবে ব্যবহার করতে পারি এটা এখন জানবো। এইভাবে আমরা ডলার সাইন, ইউরো সাইন এগুলো ব্যবহার করতে পারি। আগামীকাল আমরা বাংলাদেশী টাকা কিভাবে দিতে হয় বা ডলার, ইন্ডিয়ান রুপি কিভাবে দিতে হয় এগুলো জানবো। সেগুলো আরেকটু ফরম্যাটিং এর ব্যাপার আছে, সেগুলো আজকের আলোচনা আমরা করতে হয়তো বা সময় পাবো না। দেখুন তারপরে কি আছে, পার্সেন্টেজের একটা চিহ্ন আছে। তো এই পার্সেন্টেজটা আরো একভাবে করা যায়, সেটা হলো কন্ট্রোল শিফট পার্সেন্টেজ। এই তিনটা কি একসাথে যদি আমরা চেপে ধরি, অর্থাৎ কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ, এই তিনটা কিবোর্ড থেকে এই তিনটা কি চেপে ধরলেও পার্সেন্টেজটা চলে আসবে। অথবা এখানে আমরা যদি পার্সেন্টেজটাকে ক্লিক করি, দেখুন এখানে 500% কেন আসলো বলুন তো, কারণ আমরা এখানে এটাকে প্রথমে এটা একটা নাম্বার ফরম্যাটিং এ সমস্যা থাকার কারণে, মনে করুন এখানে আমরা 5 লিখলাম, 5 লিখে এটাতে আমরা কি করব, এটাতে আমরা একটা পার্সেন্টেজ দেব। ঠিক আছে, তো এইখানে আমরা যদি একটু কাস্টমাইজ করি, এখান থেকে আমরা
.0 আমরা যখন দিব তখন এটা কি হবে 5% দেখা যাবে। অথবা কি হবে, আমরা এটা প্রথমে এটা কিন্তু ধরে নিবে যে 5-এর পরে আরো দুইটা আছে, আরো দুইটা কিছু জিনিসপত্র এখানে আছে, এটা ধরে নিয়ে এক্সেল সাধারণত কাজ করে। কম্পিউটারের নিজস্ব কিন্তু কোনো বুদ্ধিমত্তা নেই, আমরা এটা জানি খুব ভালো করে। যারা আমরা এটাকে অপারেট করি, আমরা একে যেভাবে এন্ট্রি দিব, যেভাবে নির্দেশনা দিব, সেভাবে কাজ করবে। সো এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে যে আমার এখানে পিছনে আরো কিছু ডিজিট আছে, সেটা দেওয়া থাকার কারণে ও 5-এর পরে দুইটা শূন্য অটোমেটিক নিয়ে নিয়েছে যখন আমরা পার্সেন্টেজটা দিয়েছি। তো আমরা যখন 5-এর পরে একটা দশমিক দিয়ে দিলাম, তখন এ ধরে নিল যে না এটা শুধু 5, তখন এটাকে সে 5% হিসেবে রূপান্তর করে দিল আমাকে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ডিজিট লিখি, এইটা আমরা কেটেই দিই, এটা দরকার নাই, এটার মধ্যে ফরম্যাটিং কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। এখানে আমরা নতুন করে আরো কিছু সংখ্যা লিখলাম। এটা লেখার পরে দেখুন এখানে জেনারেল যে অপশনটা আছে, এই জেনারেল অপশনের ডান পাশে ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই পার্সেন্টেজ পাবো। আমরা কি কি শিখলাম? জেনারেলটা দেখলাম, নাম্বার দেখলাম, কারেন্সি দেখলাম, আর অ্যাকাউন্টিং দেখলাম। তারপরে দেখুন আছে শর্ট ডেট, এরপরে আছে লং ডেট, তারপরে আছে টাইম, তারপরে এই পার্সেন্টেজটা তোমরা দেখেছি, তারপরে আছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, তারপরে আছে সায়েন্টিফিক, তারপর টেক্সট, অবশেষে আছে মোর নাম্বার ফরম্যাটস। এই মোর নাম্বার ফরম্যাটস দিলে আমরা এখানে কাস্টমাইজ করে আরো অনেক কিছু আমরা এখানে দিতে পারবো। দেখুন আমরা এখন তাহলে এখানে এই অপশনটার আরো কিছু জিনিস দেখব। তার আগে আমরা দেখে আসবো হচ্ছে ডেট। ডেটটা কিভাবে ফরম্যাট করব আমরা। আচ্ছা, আমরা এই পর্যন্ত তো দেখলাম, ইউরো দেখলাম। দেখো এখানে আছে আজকের ডেটটা, যদি আমরা এখানে একটু লিখি, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ। আমরা 01 লিখলাম, 12 লিখলাম, 2024 দিলাম। দেখুন এটা আমরা যখন লিখলাম, এটা কিন্তু অটোমেটিকলি এখানে ডেট চলে আসছে, দেখছেন? এটা আমরা যখনই লিখেছি এক্সেলে, এটা অটোমেটিক্যালি ধরে নিয়েছে যে এটা একটা তারিখ। সো এখানে আমরা আগে যে জেনারেল ছিল, জেনারেলটা কিন্তু চেঞ্জ হয়ে তারিখ হয়ে গেছে, একটা শর্ট ডেট হয়ে গেছে। অর্থাৎ এখানে এই যে শর্ট ডেট আছে আর একটা লং ডেট আছে। আমরা যদি এটা থেকে লং ডেটে ক্লিক করি, দেখুন ওই আজকের তারিখটা একদম পুরাটা চলে আসছে। অর্থাৎ আজকে কি বার, এইটা এখানে চলে আসছে। দেখুন এখানে চলে আসছে, কিন্তু আমরা দিয়েছিলাম কি এখানে। আচ্ছা, এখানে টাইম ফরম্যাটিং এর একটা ব্যাপার আছে। দেখুন টাইম ফরম্যাটিং এর যে ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা আছে, সেইটা এরা এখানে ধরবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাপারটা হলো যে এখানে প্রথমে যেটা আসে সেটাকে তারা মাস হিসেবে ধরে, দ্বিতীয়টাকে ধরে ডেট হিসেবে, এবং তৃতীয়টাকে ধরে বছর হিসেবে। অর্থাৎ এখানে আমরা 1/12/2024 টাইপ করেছি ঠিকই, কিন্তু এক্সেল এটাকে ধরে নিয়েছে প্রথমটা হলো মাস অর্থাৎ জানুয়ারি মাস, দ্বিতীয়টা হলো তারিখ অর্থাৎ 12 তারিখ 2024। অর্থাৎ এটাকে আমরা যখন 1/12/2024 দিয়েছি, তখন সেটা ধরে নিয়েছে 12ই জানুয়ারি 2024। আচ্ছা বুঝছি, তো এবার মিউট করেন, আমরা সব শুনে ফেলতেছি আপনার কথাবার্তা। আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। দেখুন, তো এইটাকে আমরা যদি আজকের মতো করে ডেট দিতে চাই, তাহলে কি করতে হবে? এইটাকে একটু ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে নেব। দেখুন আমরা এটাকে চাচ্ছি, কি চাচ্ছি, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এইখানে আমাদের ডেট ফরম্যাটটা আছে। তো এই ডেট ফরম্যাটটাতে আমরা টাইপ করব হলো একটু অন্যভাবে। এই দেখুন এখানে আমরা যদি মোর ফরম্যাটে যাই, মোর ফরম্যাটে গেলে দেখবেন যে এইখানে কিছু ডেটের ফরমেশন দেওয়া আছে।
আমরা কিভাবে চাচ্ছি সেরকম করে ডেটটা দিতে পারবো আমরা। এই যে দেখুন এখানে আছে 12ই মার্চ, এইভাবে দিব নাকি এইভাবে দিব, আমরা সব কিছু এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি। এই যে এখান থেকে ডেটের ফরম্যাটটা কিরকম হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে 14ই মার্চ 2012, মনে করুন আমরা এই ফরম্যাটটা যদি এখানে দিয়ে দেই, তারপরে আমি এখানে লিখলাম আজকে কত তারিখ, 1 ডিসেম্বর। এই যে 1 ডিসেম্বর 2024 লিখলাম, এটা আমার এখানে এইভাবে চলে এসেছে। ঠিক আছে, সো এখানে আমরা কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমরা টাইপ করি নাই। আমি নর্মালি লিখেছি 1 DAC 2024, তো এটা কিন্তু এইভাবে চলে এসেছে। তার কারণ কি, কারণ আমরা এখান থেকে ও কিভাবে লিখবে সেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। দেখুন এখানে এইভাবে আমরা লোকেশনটাও সিলেক্ট করে দিতে পারি। লোকেশন আছে এখানে ইউএস, এখান থেকে আমরা নেট কানেকশন ইউজ করে, আমাদের যদি পেইড সফটওয়্যার হতো আমরা এখান থেকে আমাদের দেশটাকেও সিলেক্ট করে দিতে পারতাম। এখানে বিভিন্ন অপশন আছে, দেখি আমাদের দেশের অপশন থাকতে পারে। বাই ডিফল্ট যেহেতু এখানে যেটা দিবে এইগুলো আমাদের নিতে হবে, এর বাইরে আমাদের তেমন কিছু উল্লেখ করার মতো নেই। তারপরেও যতটুকু কাস্টমাইজ করা যায় আমরা সেটা আগামীকাল দেখে নেব। দেখুন এখানে এই যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে যে কোনো রোমানিয়া আছে, সিঙ্গাপুর আছে, এই দেশগুলো থেকে আমরা যে কোনো একটা দেশের টাইম এখানে আমরা সেট আপ করে দিতে পারবো। ঠিক আছে, তো তারপরে যদি আমাদের শর্ট ডেট দরকার পড়ে এইভাবে আমরা দিতে পারবো। তো এই ছিল, এইভাবে আমরা একটা শর্ট ডেট সিলেক্ট করে ফেলেছি। দেখুন এইটা গেল আমাদের ডেট কিভাবে সিলেক্ট করতে হয় সেটা। এবারে আসলে টাইমটা কিভাবে লিখবো। এবার আমরা এখানে একটা টাইম লিখবো। তো টাইম লেখার ক্ষেত্রে কি করব, যে সেলটার মধ্যে আমরা টাইম লিখবো সেই সেল আগে সিলেক্ট করে এখানে জেনারেলের পাশেরটাতে ক্লিক করে এখান থেকে টাইম নামে একটা ফরম্যাট আছে, এটাতে আমরা সিলেক্ট করে দিতে পারি। অথবা এর পরে আমরা কি করতে পারি, এই দেখুন মোর অপশনে যাব, মোর অপশন থেকে আমরা টাইমটা কিভাবে চাচ্ছি সেইটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখুন এখানে টাইমের কিন্তু বিভিন্ন ফরম্যাট চলে এসেছে। আমরা এই যে 1:30 PM এইভাবে চাচ্ছি, নাকি এরকম আমাদের ঘন্টা থাকবে, মিনিট থাকবে, তারপরে সেকেন্ডটা উঠবে, এভাবে চাচ্ছি। মনে করুন আমরা এইভাবে চাই, তো সেক্ষেত্রে কি করব, এইটা আমরা সিলেক্ট করলাম। এখন এইখানে আমরা একটা টাইম যদি লিখি, মনে করুন 1 PM লেখলাম আমরা এখানে। তো এই 1 PM লেখার পরে এটাতে যদি আমরা এভাবে সিলেক্ট করি, এই ধরুন যে কি আছে এখানে 1 PM এইটুকুই কিন্তু লেখা আছে। তো টাইমটাতে আমরা সিলেক্ট করে মোর অপশনে গেলাম, মোর অপশনে গিয়ে দেখুন এখানে টাইমটা সিলেক্ট করে দিলাম। তো টাইমটা সিলেক্ট করে যদি আমরা এইটা মনে করি আমরা এই একটাতে ক্লিক করেছি, সো আচ্ছা এটাতে আমরা যদি এভাবে হচ্ছে না, এভাবে হবে না, তার কারণটা হলো আমি আগে থেকে এখানে এভাবে সিলেক্ট করলাম না। আমরা এখানে যেটা করতে হবে নিজেদের মতো করে লিখতে হবে। ঠিক আছে, নিজের মতো ধরুন আমরা 3:15 লিখলাম, 3:15 PM। দেখুন তো এইটা যে আমরা লিখেছি ও কিন্তু অটোমেটিক এভাবে একটা ফরম্যাট নিয়ে নিয়েছে। তো কি লিখেছে, আমাদের এখানে যেহেতু শুধু ঘন্টাটাকে শো করার একটা অপশন আমরা সিলেক্ট করেছি, সেজন্য ও শুধু একটাই দেখাচ্ছে। সো এটাকে আমরা যদি পুরোটা দেখাতে চাই তাহলে কি করতে হবে, এই যে দেখুন এখানে টাইম ফরম্যাটটা আছে, এই লং টাইম ফরম্যাটটা আমরা যদি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আমাদের এটা লং টাইমের ফরম্যাট চলে আসছে। লং টাইম, শর্ট টাইম, এরকম আরো কিছু অপশন থাকবে। আমরা মোর অপশনে গেলাম, মোর অপশনে গিয়ে আমরা যদি এটাকে অন্যরকম দেখতে চাই যে শুধু এইটুকু আসবে, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে শুধু টাইমটুকু আনবো, অর্থাৎ আমাদের সেকেন্ডটা থাকার দরকার যদি না হয়। এইভাবে আমরা টাইমটাকে ফরম্যাট করতে পারবো।
আচ্ছা, তো এই গেল আমাদের টাইম ফরম্যাটিং এর ব্যাপারটা। টাইম এবং ডেট কিভাবে ফরম্যাটিং করতে হয় সেই ব্যাপারটা আমরা আজকে দেখলাম। এরপরে দেখুন এখানে জেনারেলের মধ্যে আর কি কি আছে আমরা একটু চেক করব। মনে করুন আমাদের এখানে আমরা একটা কিছু লিখলাম, 15 একটা ডিজিট লিখলাম। তো লেখার পরে আমরা চাচ্ছি, আচ্ছা আরেকটা ব্যাপার দেখুন, মনে করুন আমরা একটা ফোন নাম্বার যদি লিখি, একটা ফোন নাম্বার আমরা এই সেলের মধ্যে লিখব। আমাদের অনেক সময় এই সেলের মধ্যে যদি ফোন নাম্বার লেখা দরকার পড়ে, মনে করুন আমি এই একটা নাম্বার লিখলাম 019160979990। যাই হোক, আমরা বলছি একটা, লিখছি আরেকটা, ঠিক আছে, সমস্যা নেই। এটাকে আমরা যখন এন্টার দিলাম, দেখুন আমাদের প্রথম জিরোটা উধাও হয়ে গেছে, প্রথম জিরোটা আমাদের এখানে নাই। কারণ কি? কারণ হচ্ছে এ একটু বেশি মাতুব্বরি করে ধরে নিয়েছে যে আগে জিরোটা আমাদের দরকার নাই, একটু সহযোগিতা করে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, আমরা যখন একটা সংখ্যা লিখি তখন আগে জিরো দরকার পড়ে না, এই জন্য আমাদেরকে কি করেছে, একটু হেল্প করেছে। কিন্তু আমাদের কোনো হেল্প হয় না এটাতে। যাই হোক, এখন আমরা কি করব, এখানে যে জেনারেল লেখাটা আছে, এই জেনারেল লেখাটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে নিচে আছে হচ্ছে টেক্সট। এই যে টেক্সট একটা অপশন আছে, আমরা এটাকে একটা টেক্সট হিসেবে দেখব। সো সেইভাবে আমরা যদি এটাকে ক্লিক করে দেই, দেখুন এখন যদি আমরা এখানে লিখি, আগে যদি জিরোটা দিয়ে দেই, তো এখন আমাদের কিন্তু জিরোটা আছে, বাট এর আগে কিন্তু এই জিরোটা ছিল না। সো আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা লিখলাম, এইটা কিন্তু অন্য কোনো সেলের মধ্যে কাজ করবে না। আমরা এই সেলের মধ্যে যদি লিখি বা পরবর্তী যে কোনো সেলে যদি লিখি, তাহলে কিন্তু আর হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মনে করেন স্টুডেন্টের ফোন নাম্বারগুলো আমরা লিখব। তো এখানে আমরা এই সেলটার নাম দিলাম ফোন নাম্বার। তো এই সেলটা যদি আমাদের ফোন নাম্বারের সেল হয়, অর্থাৎ এই কলামটা পুরোপুরি ফোন নাম্বার থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটা আছে কিন্তু সি কলামে। তো সি কলামের উপরে আমরা যখন কার্সরটা এনে আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউস থেকে রাইট বাটন, না রাইট বাটন না, সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে এই যে জেনারেলের পাশে যে একটা ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করে দেব। তো এখান থেকে টেক্সট সিলেক্ট করার পরে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, যেভাবে লিখব ঠিক সেইভাবে আসবে, তার কোনো পরিবর্তন হবে না। কারণ এক্সেল এটাকে ধরে নিচ্ছে যে এটা একটা টেক্সট, এটা জাস্ট একটা এমএস ওয়ার্ডে টাইপ করলে যেরকম হতো সেই রকমই হবে। আমি এখানে যাই লিখি না কেন, 019117097550, ঠিক আছে, এটা লিখলাম, দেখুন এটা চলে এসেছে। সেম জিনিস এবারে আমি যদি এখানেও কিছু লিখি 01517, আচ্ছা এই যে আরো একটা লিখলাম। আমরা যতগুলো লিখবো এখানে ডিজিট গুলো কিন্তু চলে আসবে। আমরা যদি নর্মালি কোনো একটা জায়গায় লিখতাম, সেটা আসতো না। এইভাবে করে আমরা কি করতে পারি, বিভিন্ন ফোন নাম্বার আমরা লিখতে পারি, বুঝছেন। আগের জিরোটা যদি আমাদের দরকার পড়ে এইভাবে লিখতে পারি। আরো একটা ব্যাপার আছে, আরো একটা সিস্টেমে আমরা কি করতে পারি, আমরা এই জিরোটাকে নিয়ে আসতে পারি। সেটা হলো আমরা যখন লিখবো, মনে করুন আমরা 017 দিয়ে একটা সংখ্যা, একটা নাম্বার লিখবো, সেখানে আমরা 01724 অথবা যে কোনো একটা ডিজিটের পরে আমরা এখানে একটা একটা ড্যাশ চিহ্ন দিব, এরকম একটা ড্যাশ চিহ্ন দিব, তারপরে বাকিগুলো আমরা লিখে দেব। সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রথমের জিরোটা মুছে যাবে না। আর যদি আমরা এটা না করি, অর্থাৎ শুধু যদি 017 এইভাবে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ওইটা আসতেছে না, প্রথমের জিরোটা আসবে না।
তো আমরা কিভাবে একটা সেলের মধ্যে ফোন নাম্বার ইনপুট করব সেই ব্যাপারটা কিন্তু আমরা এখন জানি। ঠিক আছে, এরপরে দেখুন এখানে আরো কি কি আছে। এখানে আরো অনেক কিছু আছে। এখানে কারেন্সির যে ফরম্যাটটা আছে আমরা দেখলাম। এরপরে দেখি, আসলে এখানে আছে পার্সেন্টেজটা দেখলাম, এরপরে ফ্র্যাকশনটা আমরা একটু দেখে আসি। আমরা যদি এখানে কিছু লিখি, এটাকে এক্সেল যদি ভগ্নাংশ হিসেবে ধরবে তখনই যখন আমরা, ধরুন আমরা 12/12 লিখলাম, দেখুন এটা কিন্তু ডেট হিসেবে চলে এসেছে। ঠিক আছে, এটাকে দেখি আমরা যদি এখান থেকে কাস্টমাইজে না দিয়ে এটাকে আমরা যদি ইয়া হিসেবে দিই, ফ্র্যাকশন হিসেবে দিই, দেখুন এটা কিন্তু অন্যভাবে আসছে, এটা কিন্তু কিছু কাজই করে না। ধরুন আমরা 1/3 লিখবো, এই যে এটা শুধু তখনই হবে যখন আমরা এটাকে ফ্র্যাকশনটাকে সিলেক্ট রাখবো। তো আমরা যদি কোনো একটা সেলের মধ্যে কোনো ভগ্নাংশ লিখতে চাই, সাধারণত কিন্তু সেটা লেখা হবে না। আমরা মনে করুন আমরা লিখলাম 6/5, এরকম লিখলাম, আমাদের কিন্তু এই যে 5 জুন চলে আসছে। সো এটা কেন চলে আসবে? কারণ আমরা 6/5 যখন লিখি ওই মনে করবে যে 6 মাসের 5 তারিখ। ঠিক আছে, এটা মনে করলো বাই ডিফল্ট ও এরকমই মনে করে। সো এইটাকে আমরা যদি আমাদের মতো করে ভগ্নাংশ লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রসেসটা কি হবে? মনে করুন এই এল কলামে আমরা টোটালটা যদি আমরা ভগ্নাংশ লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে জেনারেলের পাশ এটাকে টোটালটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জেনারেলের ডান পাশে ড্রপ ডাউন বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফ্র্যাকশনটাকে সিলেক্ট করে দেব। ফ্র্যাকশন সিলেক্ট করার পরে দেখুন এখানে আমরা ভগ্নাংশ যদি লিখি, তাহলে সেটা কি হবে? ভগ্নাংশ আকার ধারণ করবে। এই যে আমরা লিখলাম 1/3, চলে আসবে 1/4, যতদূর লিখবো 5/7। এখন এই সেল অর্থাৎ এই কলামটার মধ্যে আমরা যা লিখবো সব আমাদের ভগ্নাংশগুলো আমরা দেখতে পাবো। কিন্তু অন্য একটা কলামে যাই, আমি এখানে 1/3 লিখলাম, দেখুন আসছে না, 3rd জানুয়ারি হয়ে গেছে। বাট এই কলামে আমরা যদি কিছু লিখি 9/11, ঠিক আছে। আচ্ছা, এই একটা ব্যাপার দেখুন, 9/11 লিখলে 5/6 কেন আসছে? এখানে ফ্র্যাকশনের মধ্যে আমরা একটু যাই, যাওয়ার পরে দেখুন একটু মোর অপশনে যাই, দেখুন এইখানে লেখা আছে কি, দেখুন আপ টু 1 ডিজিট সিলেক্ট করা আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ফ্র্যাকশনটা দিব সেই ফ্র্যাকশনটার উপরে একটা ডিজিটই থাকবে এবং নিচে একটা ডিজিটই সর্বোচ্চ থাকবে, এর বেশি থাকতে পারবে না, এইরকম এখানে সিলেক্ট করা আছে। সো এটাকে আমরা যদি একটু বেশি কম করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে আপ টু 2 ডিজিট, অর্থাৎ উপরে 2টা থাকতে পারবে, নিচে 2টা থাকতে পারবে। সো এখানে আরো আছে আপ টু 3 ডিজিট আছে। ঠিক আছে, অ্যাজ হাফ, অর্থাৎ 1/2 আকারে থাকবে। আমরা যত যাই দিব না কেন ওটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, 1/2 আকারে থাকবে। তো আমরা চাচ্ছি যে উপরে 3টা ডিজিট ভগ্নাংশ এইরকম থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি 3টা টাইপ করি 3টা আসবে, অর্থাৎ এরকম আসবে। আর আমরা যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ওই ভগ্নাংশটার মান কত সেইটা এখানে শো করবে। বুঝছেন? এই হলো ঘটনা। আচ্ছা, আমরা মনে করুন একটা ক্যালকুলেশন করি। 5/6, 5/6 করলে কত হয়? 5কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা একটু ক্যালকুলেটরটা ওপেন করি। এই যে আমরা 5/6, এইটা দেওয়ার পরে আমাদের আসছে 0.8, তারপরে অনেকগুলো 3 চলে এসেছে। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন এটাতে, ও না সরি, এটা তো না, আমরা কি যেন ভাগ করেছিলাম, এটা ওই ভাগটা তো করি নাই, অন্য একটা ভাগ করলাম না, 4/5 করি। দেখেন, আচ্ছা 4কে 5 দিয়ে ভাগ করে দেখি কি আসে।
4/5, এই যে আমরা 4 ভাগ দিচ্ছি। ওটা ওটা ছিল 5/6। হ্যাঁ 5/6, ঠিক আছে, সমস্যা নেই, এবার আরেকটা দিয়ে দেখছি। এখানে আমাদের আসছে 0.8, ঠিক আছে। 0.8 যখন আসলো, আমরা এইটাতে দেখুন, আমরা এখানে দেখুন এক একটাতে ক্লিক করলে এক একটা ভগ্নাংশের মান এখানে শো করছে, ঠিক আছে, প্রত্যেকটার দেখুন। এই যে এটাকে ভাগ করলে, 1 কে 3 ভাগ করলে এটা আসে, হ্যাঁ, প্রত্যেকটার 1, এই যে 1 কে 4 ভাগ করলে 0.25 আসে। এখানে প্রত্যেকটার মান দেওয়া থাকবে। আমরা যদি এখানে মানটাও লিখি, মনে করেন আমরা এখানে লিখলাম 0.125, এই যে লিখলাম 0.125 চলে এসেছে জেনারেল হিসেবে। এইটাকে যদি আমরা এখান থেকে ফ্র্যাকশনে দিয়ে দিই, এই যে 1/8 চলে এসেছে, অর্থাৎ 0.125 কে ফ্র্যাকশনে ভগ্নাংশে পরিণত করলে 1/8 হবে। এইভাবে আমরা ফ্র্যাকশন গুলোকে ম্যানেজ করতে পারবো বলে আশা করছি এখন। কারণ ফ্র্যাকশনের যে আলোচনাগুলো, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলো আপনারা মুখস্থ হয়ে যাবে ব্যাপারগুলো। এখানে কাজ করলে, আপনারা না বুঝে কাজ করলে কোনো কিছু করেই আরাম পাবেন না, মজা পাবেন না। আর যদি একটু এগুলো জানা থাকে, তাহলে দেখবেন যে কাজগুলো আরো সহজ হবে, এবং আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আরো অনেক নতুন নতুন কিছু শিখবেন, যেগুলো হয়তো আমিও জানি না। এরকম কিছু আপনারা শিখবেন এখান থেকে। দেখি এবার সায়েন্টিফিকটা দেখি একটু। ফ্র্যাকশনের পরে দেখুন এখানে আছে সায়েন্টিফিক। আমরা যদি এক্সেলের কোনো ঘরের মধ্যে আমরা যদি এইভাবে সায়েন্টিফিক কোনো কিছু লিখতে চাই, সাধারণত কিন্তু আমরা লিখতে পারবো না। সেখানে আমাদের এই সায়েন্টিফিকটা সিলেক্ট থাকতে হবে। সায়েন্টিফিকটা আমরা এখানে সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে কি ঘটে। আমরা এখানে লিখলাম এ প্লাস, লিখলাম বি, যাই লিখলাম না কেন, এটা এখন সায়েন্টিফিক একটা সূত্র আকারে ধারণ করছে। তো একটা সায়েন্টিফিক থাকলো এখানে, সমস্যা নেই। এটা আমরা যদি আরো একটু কাস্টমাইজ করতে যাই, দেখুন, অর্থাৎ এই সায়েন্টিফিক কাজ তো আমরা কখনো করি না। এখানে আরো অনেক ফাংশন আছে, যারা সায়েন্সে পড়েন তারা বুঝতে পারবেন। এখানে ডেসিমাল স্পেস আছে, এখানে এইগুলো আছে, যারা এগুলো ইউজ করেন তাদের জন্য এটা বিশেষ করে লাগবে। কারণ আমাদের এই ব্যাপারটা সায়েন্টিফিক কাজ তেমন একটা দরকার নাই, ঠিক আছে। আর এটা যখন দরকার পড়বে তখন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এটাতে আমাদের কাজ করতেও তেমন একটা হবে না। এরপরে আছে টেক্সট। টেক্সটের ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এরপরে দেখুন আছে মোর অপশন আছে। এই মোর অপশনে কি কি করা যায় সেগুলো দেখি আমরা। মোর অপশন থেকেও আমরা এখান থেকে জেনারেল দিতে পারি, কারেন্সি দিতে পারি, নাম্বার দিতে পারি। মনে করুন আমরা, আচ্ছা আমরা নতুন করে আরেকটা ফাইল ওপেন করি। আমরা এই যে এফ কলামে আমরা দিতে চাচ্ছি, এখান থেকে আমরা মনে করুন কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে গিয়ে আমরা এফ কলামটাতে কাস্টমাইজ কোনো কিছু একটা দিতে চাচ্ছি, জেনারেল নাম্বার দিতে চাচ্ছি। সো নাম্বারগুলো আমাদের সাধারণত কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে থাকে, হ্যাঁ। মাইনাস থাকবে, তারপরে ডিজিট থাকবে। যদি আগে আমরা মাইনাস চিহ্ন দেই তাহলে মাইনাস থাকবে, আর যদি মাইনাস চিহ্ন না দেই তাহলে থাকবে না। সাধারণত এরকম থাকে, কিন্তু আমরা চাচ্ছি যে মাইনাস চিহ্ন আমরা দেই বা না দেই, মাইনাস চিহ্নটা আসবে না। সেখানে আমরা কি করব, আমরা এখান থেকে দেখুন 1 2 3 4 এই নিচের যে কোনো একটা যদি সিলেক্ট করে রাখি, আর এইখানে দেখুন অপশন আছে, সেটা হলো যে ডেসিমাল প্লেস। তো ডেসিমাল প্লেস আমরা এখানে 2 দেওয়া আছে, আমরা যদি এখান থেকে উপরে ক্লিক করি 3 4 এরকম বাড়বে। দেখুন আমরা যখনই বাড়াচ্ছি তখন কিন্তু এখানে ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে। পিছনের সংখ্যাগুলো আমরা 4 ডিজিট পর্যন্ত যদি নেই, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা টিক মার্কের অপশন আছে, লেখা আছে যে ইউজ 100 সেপারেটর, ঠিক আছে। আমরা এই দেখুন 1000 এটা হওয়ার পরে একটা সেপারেটর, অর্থাৎ একটা কমা বসবে কিনা সেটা আমরা যদি এখানে দিতে পারি, দেই, তাহলে কমাটা বসবে। আর এটা যদি টিক চিহ্ন না দেই তাহলে কমা বসবে না, ঠিক আছে। 1 2 3 4, অর্থাৎ প্রত্যেক 4টা ডিজিটের একটা একটা কমা বসবে। এখানে একটা, এটাকে বলা হয় সেপারেটর, হ্যাঁ। এইটা বসবে কিনা এটা আমরা সিলেক্ট রাখলে কমা বসবে, সিলেক্ট না রাখলে কমা বসবে না।
ঠিক আছে, এইভাবে আমরা এই কলামটাকে ফরম্যাট করে রাখলাম। তো এই ফরম্যাট করে রাখার পরে এখানে আমরা যাই টাইপ করি না কেন, মনে করেন আমরা এখানে এইটুকু টাইপ করলাম, চলে এসেছে এইটা। আমরা একটা মাইনাস দিয়ে টাইপ করলাম, মাইনাসটা কি এসেছে? মাইনাসটা আসে নাই। এবং এটাতে কি আসছে? একটা ব্র্যাকেট চলে এসেছে। আমরা যারা মোটামুটি জেনে থাকবো যে যখন কোনো একটা জায়গায় মাইনাস চিহ্ন আমরা ইউজ করতে পারি না, তখন ওটাকে মাইনাস বোঝানোর জন্য সাধারণত একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। যদি মাইনাস চিহ্ন ব্যবহারে রেস্ট্রিকশন থাকে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওটাতে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওটাকে লিখি, তাহলে বোঝা যায় যে এটা মাইনাস, মাইনাস মান। ঠিক আছে? আর আরো সহজ করে আমরা বলতে পারি যে দুই পাশে যদি দুইটা এরকম চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটা হবে মাইনাস। এটা এভাবে আমরা এখানে প্রকাশ করতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখুন, আমরা এটাকে একটা জায়গায় আনার পরে উপরের এই ঘরগুলো দেখুন হ্যাশ হয়ে যাচ্ছে, অনেকগুলো হ্যাশ হয়ে যাচ্ছে। এটা, এই কাজটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমার যতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো একত্রে এখানে ধরতেছে না, অর্থাৎ এখানে জায়গায় সংকুলন হচ্ছে না। এটা আমরা যদি একটু টেনে বড় করে দিই, তাহলে ব্যাপারটা মিটে যাবে, সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে দশমিকের পরে ৩টা শূন্য কেন এসেছে সেই ব্যাখ্যাটা আপনারা নিজেরাই হয়তো বা বুঝছেন। এখানে দেখুন, আমরা যখন এই যে ফরম্যাটিং এ মোর ফরম্যাটে এসেছি, তখন এখানে আমরা দশমিকের পরে ৪টা ডিজিট থাকবে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে ৪টা এসেছে। আমরা যদি আরো বেশি সিলেক্ট করি, বেশি দেই আরো বেশি আসবে, যদি আমরা কম দেই আরো কম আসবে। এই যে ২ যখন সিলেক্ট করে দিয়েছি, অটোমেটিক দেখুন এখানে আমাদের এইটা হয়ে গেছে। উপরেরটা কেন হয় নাই? কারণ উপরেরটা আমার সিলেক্ট করা ছিল না, তখন শুধু এই একটা সিলেক্ট করা ছিল। এখন যদি আমরা এখানে দেখছি যে দশমিকের পরে ২টা ডিজিট আছে, এই ফরম্যাটটা আমরা উপরের ঘরেও চাচ্ছি। উপরেরটা যে কোনো কারণে আমরা সিলেক্ট করি নাই, যার কারণে ওরকম হয়ে গেছে। সেজন্য আমরা কি করব? আমরা এই নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব, তাহলে ওটা এই একই ফরম্যাটে চলে আসবে। বোঝা গেল আজকের ক্লাসে কিছু? এইভাবে আমরা কি করতে পারি? আমরা প্রত্যেকটা ফরম্যাট ঠিক করে দিতে পারি। আমরা আজকে তাহলে কি কি দেখলাম? দেখলাম হচ্ছে ডেসিমাল পয়েন্ট, পার্সেন্টেজ, কারেন্সি সিম্বল, ডাটা সিস্টেম, আর শেষে গিয়ে কি দেখলাম? পার্সেন্টেজের ব্যাপারগুলো দেখলাম, এবং শেষে আমরা কাস্টমাইজ করার ব্যাপারটাকে একটু ঝালাই করে নিলাম, কিভাবে এগুলোকে কাস্টমাইজ করতে হয়। কমা স্টাইলটাও আমরা দেখলাম, কমা কিভাবে রিমুভ করতে হয় তাও দেখলাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আপনারা কি প্র্যাকটিস করেছেন? যার যার, নাকি সবাই মোবাইল থেকে জয়েন করেছেন এরকম? ল্যাপটপ থেকে আপনারা কি আমার কাজ করার মধ্যে কেউ প্র্যাকটিস করেছিলেন? আপনারা কি মানে জয়েন হয়ে তারপরে স্ক্রিনের সামনে থেকে চলে যান কোথাও, এরকম কিছু? ভাইয়া ওই যে আমি গতকাল ক্লাসে ছিলাম না। হুম। হ্যাঁ, আর এই জন্য প্র্যাকটিস করা হয়নি। তো আজকে আমি আজকেরটা অলরেডি কম্পিউটার সামনে নিয়ে বসে আছি। হ্যাঁ, আপনি ক্লাস শিখাতে শিখাতে আমি ক্লাস দেখতে দেখতে একটু করে প্র্যাকটিসও করছি। গুড, ভালো করেছেন। তো দেখাতে দেখাতে যদি প্র্যাকটিস করেন, তাহলে তার কিন্তু একটা খারাপ দিক আছে। আমি যেগুলো বলছি এগুলো আপনি মানে শেষে একটা বললে ওটা কিছু তথ্য স্কিপ করে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে? এই সম্ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করবেন, ক্লাসের পরে প্র্যাকটিসগুলো করলে ভালো হয়। যাই হোক, আজকের ক্লাস মোটামুটি এইটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা করতে পারেন ক্লাস সম্পর্কে, অথবা যে কোনো আপনাদের সমস্যাগুলো নিয়ে করতে পারেন। ঠিক আছে? ৬ মিনিট সময় দিচ্ছি প্রশ্নগুলো করার জন্য। এই ৬ মিনিটের মধ্যে আপনারা করে ফেলেন। আর যদি প্রশ্ন না থাকে কারোর কোনো, আপনারা আজকের ক্লাস শেষ ধরে নিতে পারেন।
ঠিক আছে, যেহেতু কারোর কোনো প্রশ্ন নেই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।